অরার নিথর শরীরটা বিছানায় পড়ে আছে। গায়ের উপর পাতলা চাদর দেয়া থাকলেও কাঁপছে ও, শরীরের ভেতর যেন শীত আর আগুন একসঙ্গে লড়াই করছে। কপালের ঠিক মাঝখানে জ্বরের তীব্রতা জমাট বেঁধেছে, তামান্না হাত রাখতেই যেন তাপের ধাক্কায় পড়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা ঘেমে গেছে, তবুও সারা শরীর হিমশীতল লাগছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। অচেতনভাবেই কপট গোঙানি বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। মাঝে মাঝে কিছু অস্পষ্ট শব্দ বলে উঠছে, যেন তীব্র ঘোরের মধ্যে কাউকে ডাকার চেষ্টা করছে, আবার মুহূর্তের মধ্যে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মাঝে। তামান্নার হাত কাঁপছে। একবার ভাবল, ঠান্ডা পানি এনে মাথায় দেয়, আবার মনে হলো ওষুধ ছাড়া হবে না। ফোনটা হাতে নিয়েও দ্বিধায় পড়ল, আরিশকে ফোন করবে কিনা। অফিসে থাকাকালীন সময়ে বিরক্ত করা অপছন্দ করে সে। কিন্তু এখন কল না করলে যদি কিছু হয়? জ্বরটা নর্মাল না, শরীর এতটা নিস্তেজ দেখাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নেবে না। দোটানায় পড়ে গেছে তামান্না। মেয়েটার বয়সও খুব বেশি নয়, সবে 21। অভাবের তাড়নায় লোকের বাসায় কাজ করত আগে। কিন্তু বেশিরভাগ বাড়িতেই যৌতারা চিহ্ন হয়রানির শিকার হতে হয় বলে রাগে দুঃখে একদিন আত্মহত্যা করতে গিয়েছিল তামান্না। কিন্তু আরিশ তাকে বাঁচায় এবং নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। গ্রীষ্মের দুপুর। শহর যেন উত্তপ্ত কড়াইয়ের মতো দগদগে। ফুটপাতে গাছের ছায়া ছোট হয়ে এসেছে, পাতাগুলো নিস্তব্ধ, নড়ারও শক্তি নেই। মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁটছে। রাস্তার ধারে ঠেলাগাড়িতে রাখা তরমুজের টুকরোগুলো যেন তৃষার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, আর তালের শাঁসও বিক্রেতার হাঁকডাকের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা টানছে। ক্লান্ত শহর একটু শান্তির আশায় ছায়া খোঁজে। বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীরা হাতপাখা দিয়ে বাতাস করার ব্যর্থ চেষ্টা করছে, দোকানিরা পানির বোতল ঠান্ডা রাখতে বারবার বরফ দিচ্ছে। ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা বাস আর রিকশার চাকার নিচের পিচ গলতে চায় যেন। বিল্ডিংয়ের উঁচু কাচের জানালাগুলোয় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। কোথাও একটা চিল চক্রাকারে ঘুরছে, যেন উত্তাপের মধ্যেই নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। স্কুল ছুটির পর বাচ্চারা দ্রুত বাড়ির দিকে ছুটছে, কেউ কেউ রাস্তার পাশে আইসক্রিম হাতে নিয়ে চুষে খাচ্ছে। শহরের অলিগলিতে দুপুরের এই অসহ্য গরমের সঙ্গে যেন একটা নিস্তব্ধতা মিশে আছে, কিন্তু এর মাঝেও দূরে কোথাও একটা ফ্যানের কর্কশ ঘোরার শব্দ শোনা যাচ্ছে, অথবা হঠাৎ কোনো গাড়ির হর্ন সেই নিস্তব্ধতাকে খানিকটা ভেঙে দেয়। শহর হাঁসফাঁস করছে, বৃষ্টি চাই, একটু স্বস্তি চাই। কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না, না শহর আর না এই শহরের লোকজন। মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে এলো আরিশ। লোকটা জানালার পাশে দাঁড়ালো। বাইরে উত্তপ্ত শহর, কাচের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে লাগছে তার, কিন্তু আরিশের মন অন্য কোথাও। কিছু ভালো লাগছে না। অরার কথা ভাবছে। মেয়েটা এত ভীতু কেন? কোনো টুশব্দ করে না। ভীষণ ভয় পায় কেবল অরার মাও নিশ্চয়ই এমন নরম মানুষ। তাহলে অরার খালা অর্থাৎ আরিশের মা এমন ছিলেন কেন? আরিশ শুকনো ঢোক গিলল। আজও মনে পড়ে সেসব দিনের কথা। অস্থির লাগছে ওর। বাড়ি ফিরতে হবে। সে চোখ বন্ধ করল। অদ্ভুতভাবে অরার মুখটা মনে পড়ে গেল। ছোট্ট পাখির মতো চঞ্চল, অথচ যেন ভেতরে ভেতরে আতঙ্কে গুটিয়ে থাকা। ও কি ঠিক আছে? নিজেকেই প্রশ্ন করল আরিশ। নিজের ভাবনায় অবাক হল। অরার বিষয় নিয়ে ওর তো কিছু যায় আসে না। ধীর পায়ে চেয়ারে এসে বসল আরিশ। বিয়ে হওয়ার পর অরার সাথে একটু বেশিই রাগারাগি করা হয়েছে। ছোট মেয়ে, শরীরও নিশ্চয়ই এতটা নিতে পারেনি। খারাপ লাগছে আরিশের। মাঝে মধ্যে কি যে হয় নিজেও বুঝতে পারে না। পকেট থেকে ফোন বের করল, আবার রেখে দিল। তামান্না নিশ্চয়ই দেখছে ওকে, হয়তো খুব বেশি অসুবিধা হয়নি। আর আমি যদি এখন ফোন করি, সেটা কি ভালো হবে? গলা খাকারি দিয়ে নড়েচড়ে উঠল আরিশ। ওই মেয়েটাকে নিয়ে এত ভাবার কিছু নেই। মেয়েদের বেশি ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে যায়। আরিশ কিছুতেই তার নিজ স্ত্রীকে ছাড়তে প্রস্তুত না। ভালোবাসা না থাকলেও ওরাকে তার সাথে থাকতেই হবে। এরকম আরো নানান রকম কথা ভাবতে ভাবতে অফিস থেকে বেরিয়ে গেল আরিশ। মা আপু কল রিসিভ করেছে? নয়নার কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না ওরার ছোট বোন। ক্লাস 8-এ পড়ে এবার। না রে। শ্বশুর বাড়ি যাওয়া সত্ত্বে একবারও কল দেয়নি ওরা, এমনকি কল রিসিভ পর্যন্ত করেনি। আরিশকে কল দিলাম, তাও ধরেনি।
রোকসানা মল্লিক ওরাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ওরা চঞ্চল স্বভাবের মেয়ে, তবে ভীতু। চড়ুই পাখির মতো উড়ে বেড়াতে পছন্দ করে মেয়েটা। বন্ধ ঘরে এক মুহূর্তও থাকতে পারে না। নয়না মা কে কিছু বলতে পারছে না। সত্যি বলতে নয়নারও এ বিয়েতে মতো ছিল না। আরিশের এমন জেদ, অহংকার খুব খারাপ লেগেছে ওর। আমি কি কাল একবার আপুর সাথে দেখা করতে যাব? বেশি দূর তো না। না, আমি আরিশের সাথে কথা বলার চেষ্টা করব, না পারলে আমি নিজেই যাব। তোকে যেতে হবে না। এই বয়সে এত সাহস ভালো না, একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মায়ের বকাঝকা খেয়ে চুপ করে রইল নয়না। ঘরের ছোট সদস্য হলে এই একটা অসুবিধা, কেউ কোনো কথার গুরুত্ব দেয় না। মনে মনে এসব ভেবে নিজের ঘরের দিকে এগোলো মেয়েটা। নয়না জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। এই বয়সে এত সাহস ভালো না, একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মা বুঝতে চান না, কিন্তু ওরার জন্য ভয় হচ্ছে তার। আপু এমন মানুষ না যে নিজের পরিবার ছেড়ে গেলে ভুলে যাবে। তাহলে একবারও ফোন দেয়নি কেন? এমনকি মায়ের ফোনও রিসিভ করেনি। ও কি ইচ্ছা করে কথা বলছে না, নাকি কথা বলার সুযোগ পাচ্ছে না? নয়নার গলা শুকিয়ে এলো। মনে মনে আরিশকে ভয় পায় সে। তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি সবকিছুতেই কেমন একটা চাপা কঠোরতা। নয়না জানে, ওরা কখনো জোর করে কিছু মেনে নেয়নি। তাহলে এই বিয়ে মেনে নিল কেন? কিসের জন্য? অবশ্য ওরা আরিশের কর্মকাণ্ডের কথা জানতই না। সোলাইমান মল্লিকের চাকরি নষ্ট করা, অপমান জড়া এসবও কিছু জানতই না। কি জানি, হয়তো ভালো আছে। হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু যদি না থাকে? নয়না নিজের সাথে কথা বলে যাচ্ছে। রোকসানা বলেছে, সে যাবে না। কিন্তু নয়নার মনে হচ্ছে যেতেই হবে। নিজে চোখে না দেখলে শান্তি পাবে না। যদি ওরা সত্যিই সাহায্য দরকার হয়, আমি কি কাল ওর কাছে যাব? নিজের মনেই প্রশ্ন করল নয়না। তারপর হালকা মাথা নাড়ল। যেতে হবে। যেভাবেই হোক, দেখতে হবে ওরা আপি ঠিক আছে কিনা। কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে এলো তামান্না। দরজা খুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ বিষয়টা খেয়াল করে শুধালো। কি হয়েছে? ভাবির খুব জ্বর এসেছে ভাইয়া। কোনো হুঁশ নেই দুপুর থেকে। আরিশের বুকের ভেতর হালকা ধাক্কা লাগল। হাতের আঙুল মুঠো হলো। আর ভাবতে পারল না কিছু। তার অত্যাচারের জন্যই যে হামিংবার্ডের এই হাল সেটা ভালো করেই বুঝতে পারছে। তামান্নাকে কিছু না বলে বেডরুমের দিকে দৌড়াল আরিশ। বেচারি তামান্না ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। আরিশকে কখনো এত উতলা হতে দেখেনি তামান্না। ভালোবেসে হোক কিংবা অধিকারের জন্য হোক, ওরাকে নিয়ে চিন্তিত আরিশ এটুকু ভালো করে বুঝতে পেরেছে তামান্না। রুমে ঢুকেই বিছানার দিকে দৃষ্টিপাত করল আরিশ। বিছানার এক কোণায় জড়সড় হয়ে শুয়ে আছে তার ছোট্ট পাখিটা। আরিশ এগিয়ে গেল বিছানার দিকে। ওরার চোখমুখ কেমন অচেনা লাগছে। একদিনের অসুস্থতায় কি হাল হয়েছে মেয়েটার। আরিশ ওর কপালে হাত রেখে জ্বরের তীব্রতা বুঝতে চেষ্টা করল। জ্বর মারাত্মক। পকেট থেকে ফোন করে ডাক্তারকে কল দিয়ে কথা বলা শেষে ওরার পাশে বসল। এর মধ্যে তামান্নাও রুমে এসে উপস্থিত হয়েছে। তামান্না তোকে বাসায় রেখেছি কি করতে? আতকে উঠল মেয়েটা। আরিশ রেগে গেছে। তামান্না কাদো কাদো গলায় বলল। কাজের মধ্যে কল করলে যদি রেগে আমাকে বাসা থেকে বের করে দেন, সেই ভয় কল করিনি ভাইয়া। তপ্ত নিঃশ্বাস ফেলল আরিশ। রুমে এসি বন্ধ, সেজন্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সেটা বুঝলাম। কিন্তু সেবাযত্ন করিসনি কেন? গতকাল রাতের পোশাক পরে আছে এখনো ও। শরীর খারাপ, পোশাক বদলে দিতিস। কপালে একটু জলপট্টি দিতিস। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ঘাম ছাড়েনি সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর এতটাই ভয় পেয়ে গেছিল জলপট্টির কথাও খেয়াল হয়নি তামান্নার। আরিশের ধমকে ভয়ে চুপসে গেছে তামান্না। কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ওরার ঘাম ছাড়েনি সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর তামান্না এতটাই ভয় পেয়ে গেছিল জলপট্টির কথাও খেয়াল ছিল না ওর। ভাইয়া এরকম ভুল আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দিন। আরিশ তামান্নার দিকে খেয়াল না করে ওরার দিকে মনোযোগ দিল। বালিশের পাশে গিয়ে বসল আরিশ। তারপর ওরার মাথ তুলে নিজের উরুতে রাখল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল।
বকবক না করে পানি আর রুমাল নিয়ে আয়। জি ভাইয়া। তামান্না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশের ভীষণ অপরাধবোধ হচ্ছে। অরার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁটে ঘা, চোখের নিচে কালো দাগ, গলায় কামড়ের দাগ। উফ, এভাবে কেউ টাচ করে? নিজেকে জানোয়ার মনে হচ্ছে ওর। কিন্তু আরিশ রাগ করে আদর করতে গেলে কতটা জংলি হয়ে ওঠে সেটা সে নিজেও বুঝতে পারে না। এই যে পানি আর রুমাল, ভাইয়া। এখানে রাখো। ডাক্তার আসবে, দরজার কাছে গিয়ে অপেক্ষা কর। উনি নক করলেই দরজা খুলে দিবি। ঠিক আছে ভাইয়া। আরিশের সামনে খুব সাবধানে পানির বাটি আর রুমাল রেখে আবারও ঘর থেকে বেরিয়ে গেল তামান্না। অরাকে আবারও বালিশে শুইয়ে দিল আরিশ। কপালে জলপট্টি দিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগল। ড্রেসিং টেবিলের ড্রয়ারেই রাখা ছিল। অরার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিচ্ছে আরিশ। মেয়েটা ঘোরের মধ্যেও ব্যথা অনুভব করতে পারছে। ঔষধ লাগানোর সময় ছটফট করছিল খুব। আরিশ নিজের ওপর বিরক্ত। শাস্তি দিতে গিয়ে বিয়ে করে, শেষে এতটুকু বউ নিয়ে বিপদে পড়ল। ডাক্তার এসে অরাকে দেখে কিছু ঔষধ দিয়ে গেছে। শরীরের ব্যথার জন্যই জ্বর এসেছে। তামান্না আরিশের জন্য রাতের খাবার ঘরে দিয়ে গেছে। আরিশের এই রূপ আগে দেখেনি সে। শক্তপোক্ত মানুষটারও যে কারো জন্য এতটা ভাবনাচিন্তা হয় তামান্না সেটা আন্দাজও করতে পারেনি। আরিশ তাকে সাহায্য করলেও কখনো ভালো আচরণ করেনি আর না তো খারাপ। সব সময় এমনভাবে কথা বলেছে, মেয়েরা যেন ঘৃণার পাত্রী। আরিশ সকল নারীকেই কমবেশি ঘৃণা করে। কিন্তু কেন সেটা জানে না তামান্না। গভীর রাত। সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিশ। পরনে তার টি শার্ট ও হাফ প্যান্ট। অরা ঘুমোচ্ছে। মাঝখানে একবার চোখ মেলে তাকিয়েছিল, তামান্না ঔষধ খাইয়ে দিয়েছে তখন। আরিশ অরার আশেপাশেও ছিল না তখন। তামান্না বুঝতে পারে না, ভাইয়া ভাবির সামনে কেন এতটা কঠিন হয়ে থাকে। পেছনে তো কতটা কেয়ার করল, অস্থির হয়েছিল। গরমে হাঁসফাঁস লাগছে আরিশের। অরার জন্য এসি বন্ধ করে রাখা হয়েছে। এভাবে গরমে কাজ করাও যাচ্ছে না। তার চেয়ে বেকনিতে গিয়ে বসে কাজ করা যাবে। যেই ভাবা সেই কাজ। আরিশ ল্যাপটপ নিয়ে সোজা বেকনিতে চলে গেল। আরিশের রুমের বেলকনিটা অনেক বড়। এখানে নানান ফুল গাছ আছে। বেলি, গোলাপ, অর্কিড সহ আরও অনেক ফুল। সাথে মাঝে মধ্যে দক্ষিণা বাতাস তো আছেই। গভীর রাতে কোনো কোলাহল থাকে না শহরে। এখানে এসে বসলেই মন ভালো হয়ে যায় আরিশের। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন রোকসানা। মেয়ের চিন্তায় ঘুম আসছে না, যতই নিজেকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে চাচ্ছেন, ততই অস্থির লাগছে ওনার। অরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে কি ভুল করলেন? দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মল্লিক। আগামীকাল সকালে খান বাড়িতে যাবেন তিনি। আরিশকে জবাবদিহি করতে হবে। বিছানায় বসে আছে 6 বছরের আরিশ। হাতে তার পারফিউমের বোতল। পারফিউম শেষ হয়ে গেলেও তার বোতলগুলো আরিশের মা রেখে দেন। ছোট্ট আরিশ সেগুলো নিয়েই খেলছে। হঠাৎ আরিশের মা এলেন সেখানে। আরিশকে ওগুলো নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে গেলেন। মুহূর্তেই বাচ্চাটার চুলগুলো ধরে গালে থাপ্পড় মারতে লাগলেন তিনি। তোকে কতবার না বলেছি, আমার গোছানো জিনিস নষ্ট করবি না? কেন এলোমেলো করেছিস? আরিশ ভয় কান্নাও করছে না। চুপচাপ মার খাচ্ছে। কিন্তু ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। সুমনা আরও কিছুক্ষণ মারধর শেষে আরিশকে ছেড়ে দিয়ে ফোন হাতে বেকনিতে চলে গেলেন। ছোট্ট আরিশ বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। 2 গালে আঙুলের দাগ বসে গেছে সব। আরিশ তবুও শব্দ করে কাঁদে না। কেবল গল্পের স্বার্থে এগুলো লিখলাম। বাস্তবে বাচ্চাদের সাথে এ ধরনের আচরণ অপরাধ এবং অনুচিত। এগুলো আমি সমর্থন করি না। রাতে আরিশের বাবা বাসায় ফিরতেই সুমনার সাথে ঝামেলা হলো। ছেলেকে এভাবে কেন মেরেছে জিজ্ঞেস করতেই ঝামেলার শুরু। আফজাল খান নিতান্তই ভালো মানুষ। এতটুকু ছেলের সাথে এমন আচরণ তো সৎ মাও করে না। সেখানে সুমনার এমন আচরণে অবাক হন আফজাল। অবশ্য সুমনা এরকমই। অদ্ভুত। নিজের রাখা কোনো জিনিসপত্র কেউ ধরলেও বাজেভাবে রিয়াক্ট করেন। সব সময় নিজের পছন্দমতো পোশাক আশাক পরান আরিশকে। উনার পছন্দের বাইরে গেলেই শুরু হয় অত্যাচার। আফজাল ঠিকমতো কিছু বলতেও পারে না। সুমনা ছেলের সামনেই শারীরিক বিষয় নিয়ে ঝামেলা করে। সুমনার মতে আফজাল তার চাহিদা মেটাতে অক্ষম। আর অক্ষম পুরুষদের এত হাকডাক মানায় না।
আফজাল দমে যায়। কোনো পুরুষ যদি বুঝতে পারে সে তার স্ত্রী কে তৃপ্তি দিতে পারছে না, তবে তার চেয়ে গ্লানি আর কিছুতেই নেই। কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে আরিশের। অবশ্য ভালোই হয়েছে। দুঃস্বপ্ন দেখেছে। ওই ভদ্রমহিলা স্বপ্নে এসেও টর্চার করল আজ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো সে, গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল, শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। কান্নার শব্দটা আরও তীব্র হতেই নড়েচড়ে উঠল আরিশ। ল্যাপটপ হাতে রুমের দিকে এগোলো সে। আপু, তোমার কি হাল হয়েছে? আমি মাকে বললাম, তুই হয়তো ঠিক নেই। মা বিশ্বাস করেনি, সবকিছু মায়ের জন্য হয়েছে। উনি কেন তোমাকে ওই লোকটার সাথে বিয়ে দিলেন আপু? নয়নার কান্না থামে না। ওরা বালিশে হেলান দিয়ে বসে আছে। ওড়না দিয়ে গলা ঢেকে রেখেছে, যেন গলার দাগগুলো নয়নার চোখে না পড়ে সেজন্য। ওরার জ্বর কমেছে এখন, তবে শরীর ফুরবল। তামান্না খাবার খাইয়ে, ঔষধ খাইয়ে দিয়েছে। আরিশ গতকাল রাতেই এ বিষয়ে সবকিছু বলে দিয়েছিল মেয়েটাকে। ওরার সব দেখাশোনা যেন ঠিকমতো হয়। ওরার কাছাকাছি থাকলে কেমন অস্থির লাগে আরিশের। তাছাড়া আরিশ চায় না তার ছোট্ট পাখিটা বুঝুক তার স্বামী তাকে নিয়ে ভাবে। নয়না, প্লিজ শান্ত হ। উনি এসে শুনে ফেললে কি মনে করবেন, বল? আমার জ্বর এসেছে একটু, আর কিছুই তো হয়নি। নয়না চোখের পানি মুছে বলল। তাহলে ঠোঁটে কি হয়েছে তোমার? তামান্না হালকা কেসে উঠল নয়নার কথায়। ওরা ভাবল এসব নিয়ে কথা বলায় তামান্না লজ্জা পেয়ে এমন করছে। নয়না কিছু বুঝতে পারছে না। ওরা বলল, এসব তুই বুঝবি না। বড় হ, তারপর বুঝবি পাগলি। তামান্না ইশারা করল ওরাকে। নয়না এর মধ্যে সামনে তাকালো, আরিশ দাঁড়িয়ে আছে। বেলকনি থেকে রুমে এসেছে। ওরাও এতক্ষণে বিষয়টা বুঝতে পেরে চুপ করে বসল। গুড মর্নিং হামিংবার্ড। গুড মর্নিং। আজকে উত্তর দিতে দেরি করল না ওরা। নয়না একবার আরিশের দিকে তাকাচ্ছে, আবার ওরার দিকে তাকাচ্ছে। ওরার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু নয়না সেটা বুঝতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে এটুকু বেশ বুঝতে পারছে। ওরা নয়নার দিকে তাকিয়ে বলল, আমার ছোট বোন। নয়না, আমি জানি। কেমন আছো নয়না? ওরা ভয় কথা কম বলছে। নয়না অল্প কথায় উত্তর দিল, ভালো। আরিশ ল্যাপটপটা রেখে ওয়ার্ড্রপ থেকে তোয়ালে হাতে নিল। অফিসে লেট হয়ে যাচ্ছে, ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। দুই বোনের কথোপকথনে কোনো আগ্রহ নেই তার। সোলাইমান মল্লিক সকাল সকাল অফিসে চলে গেছে, নয়নাও স্কুলে গিয়েছে। সংসারের যাবতীয় কাজ শেষ করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন রোকসানা মল্লিক। ওরাকে একনজর দেখার জন্য হাসফাস লাগছে ওনার। হঠাৎ ফোনের রিংটোনে নড়েচড়ে উঠলেন রোকসানা। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই চমকালেন। ওরা কল করেছে। রোকসানা কালক্ষেপণ না করলে কল রিসিভ করলেন। ওরা ওরা তুই ঠিক আছিস? আমি ভালো আছি মা। তোমরা কেমন আছো? স্বস্তির নিঃশ্বাস ফেললেন রোকসানা। তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, কিভাবে ভালো থাকি বল? আমার ফোনে চার্জ ছিল না মা। আর একটু জ্বর এসেছিল। জ্বর কখন এলো? আর এখন কমেছে? উতলা হয়ে উঠলেন ওরার মা। শান্ত হও মা। জ্বর কমেছে। ডাক্তার এসেছিল, ঔষধ দিয়েছে। এখন একদম ফিট হয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ। মা, তুই আমার সাথে রাগ করিসনি তো? কি বলছো মা? রাগ কেন করব? কিন্তু মা, আরিশ ভাই। মানে আরিশের সাথে কেন বিয়ে দিলে? শুধুমাত্র তোমার বোনের ছেলে বলে? মেয়ের প্রশ্নের উত্তরে রোকসানা কি বলবেন বুঝতে পারছেন না। কেন ওরা? আরিশ কি ভালো ছেলে নয়? তোর সাথে খারাপ ব্যবহার করে? ওরার চোখ ছলছল করছে। নয়নার চোখেও পানি। কিন্তু ফোনের অপর প্রান্তে দাঁড়িয়ে রোকসানা মল্লিক সেটা দেখতে পাচ্ছেন না। না, ভালো ছেলে। তাহলে আমি জানি তোদের বয়সের পার্থক্যটা বেশি। কিন্তু বিশ্বাস কর, আরিশ তোকে খুব ভালো রাখবে। তাই যেন হয়। আমি তোর কাছে আসার জন্য বের হচ্ছিলাম, এর মধ্যে তুই কল দিলি। আমি সুস্থ হলে দুদিন পর তোমার কাছে যাবই তো। বিয়ের 3 দিন পর বাবার বাড়ি যেতে হয় না? রোকসানা মল্লিক হাসলেন মেয়ের কথায়। বললেন, আসলে আমাদের মুরব্বীরা এমনই করে এসেছেন। সেজন্য আমরাও বলি এটা নিয়ম। যাই হোক, আরিশকে বলিস আমি কল দিলে যেন রিসিভ করে। ছেলেটা কেমন জানি, কখনো কল দিলে পাই না।
আচ্ছা মা, ভালো থেকো। তুইও ভালো থাকিস, দেখা হবে শীঘ্রই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই নয়না বলল, আপু দুদিন পর ভাইয়া তোমাকে নিয়ে যাবে তো? নয়নার প্রশ্নে আনমনা হয়ে গেল ওরা। সত্যি তো? আরিশ কি আদৌ যাবে? মায়ের কাছে নিজের কষ্টের কথা বলতে চায় না ওরা। তাহলে মা নিজেকে অপরাধী ভাববে। ওরা যে মাকে ভীষণ ভালোবাসে। সকালবেলা শহরের রাস্তাগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে। বড় বড় গাড়ি চলতে শুরু করেছে, আর মানুষজনও ছুটছে তাদের কর্মস্থলে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাঢ় লাল আলো জ্বলছে, গাড়িগুলোর হর্নের শব্দ মিশে যাচ্ছে শহরের শব্দে। রাস্তায় দোকানের ঝাঁকজমক, বাজারের গলির ভিড়, সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। আরিশ আজকে অফিসে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে। তেজরিন খান আরিশ খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। বাবার পর চাচা আর চাচার পর আরিশই ব্যবসার হাল ধরে রেখেছে। আরিশের অফিস বিল্ডিংটা শহরের অন্যতম বড় ও প্রভাবশালী অফিস ভবনগুলোর মধ্যে একটি। 15 তলা দালানের উপরের দিকে বিশাল একটি সাইনবোর্ড ঝুলছে, যেখানে খান ইন্ডাস্ট্রি লেখা, এবং তার আশেপাশে গ্লাসের কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিবিম্ব। আরিশ নিজে তার কর্মজীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে এসে এখানে পৌঁছেছে। অফিসের প্রতিটি কোণায় কাজের তাগিদ, দায়িত্ব আর প্রভাব যেন দৃশ্যমান। ব্যক্তিজীবনে আরিশ যেমনটা রাগী, কর্মক্ষেত্রে ততটাই ঠান্ডা মাথার অধিকারী। সব কাজ মাথা ঠান্ডা রেখে করে। আরিশের অফিসে লবি থেকে শুরু করে প্রতিটি কোণায় আভিজাত্যের ছোঁয়া। লবি এবং করিডরগুলো উজ্জ্বল সাদা ও সোনালী রঙের শেডে সাজানো, যেখানে বড় বড় কাচের জানালা দিয়ে বাইরে শহরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আরিশের কেবিনটা পুরো অফিস ভবনের উপরতলায়, তার নিজের পরিসরের মতো বিশাল। কেবিনের দেয়ালে রয়েছে শীতল রঙের প্রিন্ট, আর মেঝে লেদারের টাইলস দিয়ে ঢাকা। কেবিনের মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল, যার ওপরে সাজানো কিছু ব্যবসায়িক রিপোর্ট এবং কাগজপত্র। টেবিলের এক কোণে রাখা আছে সোনালী রঙের একটি দামি পেন, আর পাশে রয়েছে একটি আধুনিক ডিজাইনের ফোন। পুরো কেবিনের এক কোণে বিশাল চামড়ার চেয়ার, যেখানে আরিশ বসে। মে আই কাম ইন স্যার? ল্যাপটপে মুখ গুজে বসেছিল আরিশ। নবনীতা ইসলামের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়েচড়ে উঠলেও আরিশ এক মুহূর্তের জন্য তার ল্যাপটপ থেকে চোখ তুলল না। ইয়েস, কাম ইন। নবনীতা মুচকি হেসে রুমে প্রবেশ করল। আরিশ ইশারায় বসতে বলল তাকে। নবনীতা চেয়ার টেনে বসলেন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু আপডেট রয়েছে। নবনীতা কথা শুরু করল, কিন্তু তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। কিছু ডেটা নিয়ে সমস্যা হচ্ছে, কিছু রিপোর্ট মিসিং। আমি ভাবছিলাম, হয়তো আপনি যদি একটু সময় দেন, তবে আমি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আরিশ একটু থেমে রইল, তারপর ধীরে ধীরে সামনে থাকা একটা ফাইলের ওপর চোখ বুলাল। কিছুক্ষণ চুপ থেকে তিনি সোজা হয়ে বসে বলল, আপনি কি নিশ্চিত যে পুরো টিম মিটিংয়ের সময় সব ডেটা সঠিকভাবে হ্যান্ডেল করেছে? হ্যাঁ স্যার, তবে কিছু ভুল ধারণা ছিল। আমার মনে হচ্ছে কিছু রিপোর্টের ফরম্যাট ঠিক হয়নি এবং তাই এগুলো সঠিকভাবে সিস্টেমে ইন্টারপ্রেট হচ্ছে না। নবনীতা উত্তরে বলল, তার কণ্ঠে সতর্ক স্পষ্ট। ঠিক আছে। আপনি টিমের সাথে বসে সেগুলো ঠিক করার ব্যবস্থা নিন। আমি কিছুদিন পর রিপোর্টটি আবার দেখে নেব। আর হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নবনীতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, ধন্যবাদ স্যার। আমি দ্রুত সমাধান করতে চেষ্টা করব। আরিশ আবার ল্যাপটপে দৃষ্টিপাত করল, কিন্তু তার মনোযোগ এখনও নবনীতার দিকে। এছাড়া, আমি শুনেছি আপনার একটি নতুন আইডিয়া ছিল, আমাদের বিপণন কৌশল নিয়ে। সেটার বিষয় বলুন। নবনীতা একটু হাসি দিয়ে বলল, হ্যাঁ, স্যার। আমি মনে করি যদি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আরও ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন চালাতে পারি, তবে আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। আমি কিছু নতুন আইডিয়া নিয়ে এসেছি। আরিশ চুপচাপ শুনল। কিছুক্ষণ বাদে বলল, গুড আইডিয়া। আগামীকাল এটা নিয়ে কথা বলবো। এখন আপনি আসুন। আর হ্যাঁ, কাজগুলো মন দিয়ে করবেন। ওকে স্যার। নবনীতা আর কথা বাড়ালো না। আরিশ অতিরিক্ত কথা অপছন্দ করে, এটা অফিসের সবাই জানেন। নবনীতা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আরিশ অনলাইনে মিটিংয়ে জয়েন হলো। সারাদিন একা একা থাকতে ভালো লাগছে না ওর আর। তামান্না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া তার সাথে ভালো জমেও না ওর আর।
রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটছে সে। পরনে কালো রঙের গাউন, খোলা চুল। আরিশ আগেই অরার জন্য পোশাক আনিয়ে রেখেছিল। সেগুলোই পরছে এখন। করিডোরে হাঁটতে হাঁটতে পুরো বাড়িটার দিকে ভালো করে নজর বুলাতে লাগলো ওরা। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। ওরা অবাক চোখে সবকিছু দেখছে। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। তামান্না রাতের খাবার রান্না করছিল। কলিং বেলের শব্দে দৌড়ে দরজা খুলে দিতে এলো সে। ওরা করিডোরে দাঁড়িয়েই সবকিছু দেখছে। আরিশ বাসায় ফিরেছে। আরিশকে বাড়িতে প্রবেশ করতে দেখেই দৌড়ে রুমে চলে গেল মেয়েটা। ওরার জ্বর কমেছে, তামান্না? বসার ঘর পেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে প্রশ্ন করল আরিশ। তামান্না বলল, জি ভাইয়া। ভাবি। আর কিছু জানতে চাইনি। তামান্না চুপচাপ রান্নাঘরের দিকে এগোলো। নিজেকে গালি দিল কয়েকটা। কেন যে আগোবাড়ানো কথা বলে সেই নিয়ে নিজের ওপর বিরক্ত সে। এভাবে শুয়ে আছো কেন? আচমকা আরিশের কথায় শোয়া থেকে উঠে বসল ওরা। শোয়া নিয়েও কি রাগারাগি করবে নাকি? মানুষ তো নয়, যেন আজাজিল খন্নাস। ওরা নিজেকে ধমক দিল। এসব কথা তো ওরার দাদি বলে, ওরা কেন বলবে? এমনি। আরিশ জামাকাপড় খুলে বিছানায় ছুঁড়ে ফেলল সব। পরনে কেবল প্যান্ট। আরিশকে এভাবে অর্ধনগ্ন অবস্থায় দেখে চোখ সরিয়ে ফেলল ওরা। বিষয়টা খেয়াল করল আরিশ। নিজের স্বামীর দিক থেকে চোখ সরাল কেন সে? মুহূর্তেই আরিশের মাথার পোকাটা নড়েচড়ে উঠল। কিছু না বলেই ওরার একেবারে সামনে গিয়ে দাঁড়াল। ওরা চমকাল, ভয় পেল কিছুটা। চোখ সরিয়ে নিলে কেন? না মানে, আসলে। আরিশ ওরার দুহাত ধরে নিজের উন্মুক্ত বুকে ছোঁয়াল। মৃদু কেঁপে উঠল ছোট্ট ওরা। এত বড় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে ওরাকে নেহাত এতটুকুই লাগে। তার ওপর বয়সের পার্থক্য 14 বছরের। আমার দিকে তাকাও হামিংবার্ড। ওরা ভয় ভয় তাকালো আরিশের দিকে। আরিশের চোখে আবারও সেই পাগলামি দেখতে পাচ্ছে ওরা। আমার দিক থেকে কখনো নজর সরাবে না। আমাকে দেখবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। মনে রেখো, আমি ছাড়া গোটা পৃথিবীর সকল পুরুষ তোমার জন্য হারাম, নিষিদ্ধ। ওরা চুপ করে শুনছে সব। কথা বলছো না কেন? ধমকে উঠল আরিশ। ওরা ভয় বলল, আচ্ছা। আরিশের মেজাজ খারাপ হচ্ছে। কেন তা সে জানে না। মনে হচ্ছে তার স্ত্রী তার প্রতি আগ্রহী নয়। ওরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আরিশ। ওরা ভয় পাচ্ছে। আবারও হয়তো জোর করে ইন্টিমেট হবে লোকটা। ওরার চোখ ছলছল করছে। এই লোকের অত্যাচার সে সইতে পারে না, সেই ক্ষমতা নেই তার। আরিশ কোমরের বেল্ট খুলে ফেলল। তারপর ওরার শরীরের ওপর ঝুঁকে, হাত দুটো ওর মাথার ওপরের দিকে একত্র করে বেল্ট দিয়ে বাঁধতে লাগল। ওরা ভয় পাচ্ছে খুব। থরথর করে কাঁপছে তার শরীর। যদিও বেল্ট দিয়ে বাঁধতে গেলে হাতে কোনো চাপ পড়বে না, উল্টো বাঁধন শিথিল হয়ে যাবে। প্লিজ এরকম করবেন না। আমি আর কখনো আপনার দিক থেকে চোখ সরাবো না। আরিশ কোনো উত্তর দিল না। হাত বাঁধা শেষে ওরার শরীরে ওপর নিজের শরীর ছাড়ল, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ওরা চুপচাপ শুয়ে আছে কেবল। আরিশ গভীরভাবে কিস করছে তাকে। এভাবে কিছুক্ষণ চলার পরেও ওরার থেকে কোনো রেসপন্স না পেয়ে উঠে বসল আরিশ। রেগেমেগে বলল, তরতাজা পুরুষের ঠোঁটের স্পর্শ পেয়েও কোনো রেসপন্স করলে না কেন? বয়স তো একেবারে কম না, 17-18 হবে। চাহিদা নিশ্চয়ই আছে। তাহলে? ওরা ভয়, লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কেবল। আরিশ ওরার হালচাল বুঝতে পারছে না। কথা বলো ছোট্ট পাখি। আমার সময় লাগবে। গুড। ওরার হাত খুলে দিতে লাগলো আরিশ। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল মেয়েটা। ওরা ছাড়া পেয়ে উঠে বসল। আরিশ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়ের বলা কথাগুলো কি এখন বলবে? দোটানায় আছে ওরা। কি বললে আবার কি করতে শুরু করবে বলা যায় না। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।